আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যায় লাখো মানুষ পানিবন্দী। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বিশ্বকাপ ফুটবলের শেষ দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নরওয়ে, ইংল্যান্ড ও আর্জেন্টিনা, সুইজারল্যান্ড। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সম্প্রচার। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হওয়ায় জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে বলছে ছাত্রদল। সংগঠনের অনেকের প্রাণ উৎসর্গ। সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা। এবং বিশ্ব বাজারে সরকারি উদ্যোগে লেবু রপ্তানিতে স্থানীয় কৃষকদের দাবি। বৈদেশিক মুদ্রা অর্জনে গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকার সম্ভাবনা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবে সংবর্ধনা দেওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত কক্সবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চট্টগ্রামে পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। রাঙামাটিতেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। রাঙ্গুনিয়ায় সেতু ধসে রাঙামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। তবে পটুয়াখালীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, রামু ও মাতামুহুরী উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পেকুয়ার মেহেরনামা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মাতামুহুরী নদীর ঢলের পানিতে ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম। আমার ঘরের পানিটা অনেক বেশি, সাল পর্যন্ত ছুঁইছে। যারা যেদিকে পাচ্ছেন সেদিকে ছুটতেছেন। আমার এখানে বন্যার বেশি কষ্ট আছে। আমরা ভাই এখান থেকে ভাই বাইরে হতে পারছি না, ঘর থেকে ধান তার ভিজে গেছে ভাই। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। আমাদের আশ্রয় কেন্দ্র 96টা আছে, সবগুলো খোলা আছে। এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চকুরিয়া উপজেলায় আছে 20 টন এবং মাতামুহুরী উপজেলায় আরও 20 টন, 10 টন, এই টোটাল 23 টন আমরা ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার আছে। গতকালকে আমি নিজেও 4টা ইউনিয়ন ভিজিট করেছি, আজকে এখানে আসলাম। আমরা ভিজিটে আছি, যেখানে যেখানে প্রয়োজন আমরা খাবার বিতরণ করছি। কয়েকদিনের ভারী বর্ষণে গোপালগঞ্জ জেলার শহরের নিচু এলাকার প্রায় 50টি পরিবারের 250-রও বেশি মানুষ এখনও পানিবন্দী অবস্থায়। বগুড়ার ধুনটে যমুনার ভাঙনে 200 মিটারেরও বেশি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের জন্য মানুষ তো আতঙ্ক হয়ে গেছে। এখন বাড়ি ঘর ভাঙা লাগতেছে, সবকিছু করা লাগতেছে। এখন কুড়ি যাবো, কারা কুড়ি যাবো, জাগর হয়তো কিছু আছে তারা যাইতেছে, আঙ্গর হয়তো নাই, আমরা তো যাওয়ারই কোনো সময় নাই। আমরা তো খুব বিপদের মধ্যে আছি। এখন নদীর কাজ একটু হচ্ছে, আর এটা পুরোটাই হচ্ছে না। পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বিভিন্ন এলাকায় বহু কৃষকের আমন বীজতলা ও ঘরে রাখা বীজ নষ্ট হয়েছে। ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ। আবহাওয়া খারাপের কারণে আমরা নদীতে যাতায়াত করতে পারতেছি না। অনেক দিন হয়েছে ঘাটে বইয়ে বইয়ে খাইছি, গদিতে অনেক টাকা ঋণ হয়ে গেছি। পরে দাবার বর্ষায় নদীর নালায় যাইতে পারি না, আমাকে দেশ গ্রাম সব তলাই গেছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগুদু ও বিলাইছড়ির ফারুকুয়া সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় বসে পড়ছে ফ্যামিলিটার উপরে, তারা ক্ষতিগ্রস্ত ও ফ্যামিলির 2 জন অ্যাক্সিডেন্ট। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভেঙে গেছে, ইট বাড়ি এখানে পড়ছে। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।
রাজীব আহমেদ, চ্যানেল আই। বন্যা পরিস্থিতি ও দুর্যোগের কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলোর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন একথা জানান। তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশাসনকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সেখানে খাদ্য সহায়তা, উদ্ধার তৎপরতা, স্যানিটেশন ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় মাঠ প্রশাসনের সহযোগিতায় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীকেও সম্পৃক্ত করা হয়েছে। তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য, এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তারা ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমসি ডে 2026 উদ্বোধন করে তিনি আবারও বলেছেন, উন্নত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কমাতে দেশি চিকিৎসায় আস্থা বাড়াতে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। রাহুল রায়ের রিপোর্ট। দেশের চিকিৎসা ক্ষেত্রে এক ভরসার নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের নানা প্রান্ত থেকে সুচিকিৎসার জন্য ছুটে আসেন মানুষ। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের গৌরবময় 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বিশেষভাবে। সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ডিএমসি ডে 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ডিএমসির মিলনায়তনে আলোচনা সভায় চিকিৎসকরা নানা চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রীও তার জবাব দেন, তুলে ধরেন সরকারের নানা পরিকল্পনা। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগগুলো বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব সঠিকভাবে পালনের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। +-5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। অনুষ্ঠান শেষে নিজেই গাড়ি চালিয়ে সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা। চিকিৎসকদের মানুষের জন্য কাজ করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিএমসি ডে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে আছেন সানিয়া তন্ময়। যাচ্ছি তার কাছে। তন্ময়। ধন্যবাদ তারানা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি 2026 বিশ্বকাপ নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে। বিশ্বকাপের শেষ দুই কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। কানসাস সিটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 7টায়। তার আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড লড়বে নরওয়ের বিপক্ষে। ম্যাচ শুরু হবে আজ রাত 3টায়। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। তানভীর আহমেদের রিপোর্ট। বিতর্ক, সমালোচনা পিছুই ছাড়ছে না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রি কোয়ার্টার ফাইনালে মিশর ম্যাচ এখনও আলোচনায়, তবে সেদিকে মন দেওয়ার সময় কই। লিওনেল মেসিদের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নির্ভর কোচ লিওনেল স্কালোনির দল। শিরোপা ধরে রাখার স্বপ্নে এগিয়ে চলা আর্জেন্টিনার সামনে এবার আসরের ডার্ক হর্স সুইজারল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 ম্যাচে জয় পেলেও নকআউটে কেপ ভার্দে ও মিশরের সাথে 2টি করে গোল হজম করেছে আলবিসেলেস্তারা। টুর্নামেন্ট জুড়ে আক্রমণে ধারালো হলেও রক্ষণে দুর্বলতা দেখা গেছে আর্জেন্টিনার, যা এই ম্যাচে হয়ে উঠতে পারে দুশ্চিন্তার কারণ। বড় আকর্ষণ লিওনেল মেসি। 39 বছর বয়সী লিও আছেন দুর্দান্ত ছন্দে। 5 ম্যাচে 8 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পের সাথে যৌথভাবে শীর্ষে আছেন LM10। শক্তি দলগত ফুটবল, তাদের রক্ষণ আর মাঝমাঠের নিয়ন্ত্রণ ভাঙতে বেগ পেতে হতে পারে আর্জেন্টিনাকে। তবে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। এবারের বিশ্বকাপে দলটির সেরা খেলোয়াড় ইউহান মানজাম্বি ইনজুরির কারণে খেলতে পারবেন না এই ম্যাচে। চলতি আসরে 3টি গোল আর 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। পরিসংখ্যানের পাল্লাটা অবশ্য আর্জেন্টিনার দিকে ভারী। এদিকে মিয়ামিতে নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে আলোচনায় হ্যারি কেইন বনাম হালান্ড দ্বৈরথ। চলতি বিশ্বকাপে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড এখন পর্যন্ত 7টি গোল করেছেন। ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং ব্রাজিলকে হারিয়ে স্মরণীয় সময় কাটাচ্ছে নরওয়ে। ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেইনও আছেন নিজের চেনা ছন্দে। টুর্নামেন্টে তার গোল 6টি। ডিফেন্ডার জেরেল কোয়ান্সের অনুপস্থিতি রিলায়েন্সদের ভোগাবে। প্রি কোয়ার্টারে লাল কার্ড দেখার পর 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।
শেষের পথে ফিফা বিশ্বকাপ 2026 আর মাত্র 6টি ম্যাচ, তারপরই পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। বিশ্বকাপ চলাকালীন চ্যানেলের এই বিশেষ আয়োজনে প্রতিদিনই আমাদের সাথে উপস্থিত থাকেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। চলে গল্প, চলে ম্যাচ নিয়ে বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চ্যানেল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর্লিং হল্যান্ড বনাম হ্যারি কেইন নাকি ইংল্যান্ড বনাম নরওয়ে? দুটাই একই রকম। আমি মনে করি যে কোয়ার্টার ফাইনাল তো ডেফিনেটলি ইউরোপের আধিপত্য, এবং দুইটা দেশই, দুইটা ইংল্যান্ড যেমন ওয়ান অফ দ্য বেস্ট, আসলে 66-এর পর ইংল্যান্ডকে পর্যন্ত ফাইনালও যেতে পারেনি। তাদের জন্য একটা বিরাট পথ খোলা আছে, এবং নরওয়ের জন্য আমি মনে করি আলান কিন্তু একটা অসম্ভব ভালো খেলোয়াড়, সেও কিন্তু সেভাবে। কিন্তু এখানে প্রশ্ন আছে যে হালান্ড কিন্তু খেলে আপনার বার্কলি লিগ, যেটা আমরা ইউকে লিগ বলি ইংল্যান্ডের, সেখানে কিন্তু তার সতীর্থ খেলোয়াড়রাই কিন্তু ইংল্যান্ড ন্যাশনাল টিমের ডিফেন্সে খেলবে। তো সেইখান থেকে কিন্তু তারা চিন্তা ভাবনা করবে তাকে কিভাবে আটকানো যায়। এবং সেখানে হ্যারিকেন কিন্তু খেলে আপনি বুন্দেসলিগা, সেও কিন্তু একজন অসম্ভব সম্ভাবনী মানে স্ট্রাইকার। সে গোলও, হালান্ড যেমন গোল মেশিন, ও কিন্তু গোল মেশিন। দুজনেরই কিন্তু গোল্ডেন মানে বুটের উপরে নির্ভর করছে তাদের স্কোর। তো কেউ কাউকে ছেড়ে খেলবে না। আর ওয়ার্ল্ড কাপটা এখন যে ইউরোপিয়ানরা যে ডমিনেট করে, সেটাও কিন্তু আজকে প্রমাণ যে ইউরোপিয়ানরা কিন্তু আজকে এই কোয়ার্টার ফাইনালে কিন্তু সবকটি দল খেলছে। আরেকটি ম্যাচ রয়েছে, যে ম্যাচটি দিয়ে কোয়ার্টার ফাইনালের পর্বটি শেষ হবে, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই ম্যাচে আপনার প্রত্যাশাটা কি? আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, আসলে সুইজারল্যান্ডও একটা ইউরোপিয়ান টিম, আর আর্জেন্টিনা তো অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যেহেতু তারা তার আগের ম্যাচটা তারা অসম্ভব একটা পরিশ্রম করে, আমি মনে করি পরিশ্রম করে, কি হয়েছে না হয়েছে সেটা ব্যাপার না, রেফারি কি ডিসিশন দিল না কিংবা ভিআরের কী হয়েছে, তারা কিন্তু লাস্ট 13 মিনিটে তারা ফাইট ব্যাক করে যে কামব্যাক করেছে, সেটাতে কিন্তু তাদেরকে উজ্জীবিত করে রেখেছে। এবং তারা এই ম্যাচে আমি মনে করি আর্জেন্টিনা তারা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলে, আমার মনে হয় সেক্ষেত্রে আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো। অতীত ইতিহাস বলছে যে সুইজারল্যান্ড কখনো আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি। না, বিশ্বকাপের মঞ্চে তো নাই, বিশ্বকাপের মঞ্চে তাদের তৃতীয়বারের মতন দেখা। এই ম্যাচটিতে আসলে স্কালোনির কৌশলটা কি হতে পারে? আসলে ম্যাচের কৌশল একটাই, ডু অ্যান্ড ডাইভ, এবং আপনাকে জিততেই হবে নো ম্যাটার হোয়াট। আমার মনে হয় না তারা টাইব্রেকারের অপেক্ষা করবে কিংবা 120 মিনিটস মানে নেক্সট 30 মিনিটস খেলার জন্য। তারা ফার্স্ট 90 মিনিটসই আমার মনে হয় স্কলোনি চিন্তা করবে যে আমরা প্রথম 90 মিনিটও আমাদের ম্যাচ থেকে যেভাবে হোক আমাদের গ্রিপে নিয়ে আমরা জয় হয়েই মাঠ থেকে আসব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার। এবার মনি বিস্কুট বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে আরও রঙিন করে তুলেছে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এতে অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। ফুটবল ঘিরে চ্যানেল আইয়ের এই ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ ও উচ্ছ্বসিত তারা। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। বিশ্বকাপের আনন্দকে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এতে অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। চ্যানেল আইয়ের ছোট্ট গোলপোস্টে শট নিয়ে গোল করার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন অতিথিরা। কেউ দারুণ দক্ষতায় বল জড়াচ্ছেন জালে, আবার কেউ উপভোগ করছেন আনন্দঘন মুহূর্ত। দুর্দান্ত, আমি তো অভিভূত, আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আমি তো ভাবতেও পারিনি যে আমি গোল করতে পারবো, যে সেই গোলটা করতে পেরেছি আমি এক শটে। অনেক ভালো লাগছে। আমি আসলে এরকম আপনারা একটা ভাইব দিচ্ছেন যে আমরাই ফিফার ফিল্ডে। এখন তো উই আর অলমোস্ট নিয়ার জানার যে কারা কাপ পাচ্ছে। শুধু খেলার বিশ্লেষণ নয়, বিশ্বকাপ ঘিরে আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। সারা বিশ্বেই তো বিশ্বকাপ নিয়ে একটা উন্মাদনা চলছে, তার ভিতরে চ্যানেল আই এই পরিসরে যেভাবে এটাকে আমাদের সামনে নিয়ে আসছে এবং আমাদেরকেও আনন্দের ভাগিদার করেছে, এটি তো আসলেই খুব সুন্দর। ছোট্ট পরিসর হলেও এখানে এসে মনে হচ্ছে যে বিশ্বকাপের খেলায় আমি
নিজেই যুক্ত হয়ে গেলাম। আমি আসলে বহু বছর পর আমি ফুটবল এভাবে লাথি দিতে পারলাম, মানে পাঠাতে পারলাম। তো অভিজ্ঞতা কেমন? গোলটা দেওয়া গেল না অল্পের জন্য, আমি 1 ইঞ্চি এদিক দিয়ে গেলে গোল হয়ে যেত। আমরা বগুড়া থেকে এসেছি চ্যানেল আইয়ে। এসেই চ্যানেল আইয়ের ভিতরে যখন ঢুকলাম তখন এই অসাধারণ একটি গ্রাউন্ড দেখে মনে হয়েছে যে আমরা কোনো স্টেডিয়ামে চলে এসেছি। আয়োজনে অংশ নেওয়া অতিথিদের এসএমসির সৌজন্যে উপহার হিসেবে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ফিরছি তারানার কাছে। তন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবারে জুলাই গণ অভ্যুত্থান। কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন হওয়ার কারণে জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বলে মনে করে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, ফেসবুক প্রোফাইল লাল ও কালো করার মধ্য দিয়ে দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। কৌশলের জন্য প্রকাশ্য নামে না থাকলেও আন্দোলনে অনেক ছাত্রদল নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন। তাফিমুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের পতন, 24 জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে সক্রিয় ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। জুলাইয়ের তপ্ত দিনগুলোতে কোটা সংস্কারের দাবিতে যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, তখন শুরুতে কোনো দলীয় ব্যানার ছিল না, কিন্তু পর্দার আড়ালে এবং পরবর্তীতে প্রকাশ্যে রাজপথের আন্দোলনের গতিমুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন ছাত্রদলের হাইকমান্ড থেকে তৃণমূল পর্যন্ত একটি অলিখিত কিন্তু কঠোর নির্দেশনা জারি করা হয়। কৌশলটি ছিল, কোনো মিছিলে বা সমাবেশে ছাত্রদলের চেনা কোনো স্লোগান দেওয়া যাবে না। বিশেষ করে মধ্য জুলাইয়ে যখন ছাত্রলীগ, আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়াও হয়, তখন প্রতিরোধ করতে ছাত্রদলের সাধারণ কর্মীরা বড় ভূমিকা নেয়। আলাপ আলোচনা ছিল আমাদের মধ্যে, সেটি হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দল তাদের যারা ফ্রন্ট লাইনের যারা শীর্ষ নেতারা, তারা বাদ দিয়ে অপেক্ষাকৃত যারা তরুণ নেতৃত্ব, তারাই আন্দোলনে শরিক হবে, এটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সেটাই কথা হয়েছে। তবে এই ভূমিকা কেবল কৌশলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জুলাই আন্দোলনে ছাত্রদলকে দিতে হয়েছে বড় মূল্য। আন্দোলনে 1400 শহীদের মধ্যে ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের হামলায় ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, যে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আন্দোলন, ছাত্র জনতা যেরকম রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আন্দোলনের কৌশল হিসাবে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কৌশল অবলম্বন করার কারণে আন্দোলনের গতিপথ বারবার পরিবর্তন হয়েছে এবং আন্দোলন সফল হয়েছে। রাজধানীর চাংখারপুলে গণহত্যার সময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। আমরা যেই জায়গাটায় আছি, এই জায়গাটা অবস্থান ধরে রাখতে হবে। ওইখানের অবস্থান সবাই চলে গেল, এখন তো অবস্থান ধরে রাখতে হবে। কী করতে হবে? তখন আমি ইনস্ট্যান্ট যারা ছিল তাদেরকে বললাম, সবাইকে একত্রিত করেন। আমরা সবাই একত্রিত হলাম ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে। আমার মনের অজান্তে অপ্রস্তুত অবস্থায় সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটের একটা বক্তৃতা রাখছি আমি, যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না, আমরা আজকেই জিতব, তবে কেউ ভয় পাবেন না। জুলাইয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে রাজপথে দুর্বল করার পেছনেও ছাত্রদলের বড় ভূমিকা ছিল বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় স্পিকার বলেন, পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল বলেও জানান স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্বে ছিল দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তীকালে দেশের প্রয়োজনে সবসময় ভূমিকা রেখে চলেছে এই সেনা রেজিমেন্টটি। দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় নিয়ে
রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজিত আলোচনা সভা। বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে চাই। আর সেজন্যে আমি বলবো ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। ইগো থেকে বের হয়ে আসুন, দেশকে ঐক্যবদ্ধ করুন, এই দেশকে না হলে টিকিয়ে রাখা যাবে না। সেনাবাহিনীতে যখন থেকে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে তখন থেকেই সেনা সদস্যরা তাদের পেশাগত দক্ষতাকে মূল্য না দিয়ে রাজনৈতিক নেতাদের নৈকট্য লাভের দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং সেখানেই ঘটেছে সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি। জাতীয় পর্যায়ে যাতে মেজর গনিকে পাঠ্যপুস্তকে যাতে অন্তর্ভুক্ত করা হয়, তার ইতিহাস, তার বীরগাথা যাতে মানুষ জানতে পারে, ব্যবস্থা করা হোক, সেটা আমি চাই। আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। মহান মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর বীরত্বগাথা তুলে ধরেন তিনি। জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। জনগণের পক্ষে কারা দাঁড়িয়েছিল সেই দুঃসময়? কিছু কিছু লোক চুপচাপ বসেছিল, কিছু কিছু লোক পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছে, বাট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি সৈনিক অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটি আমাদের অনেক গর্ব। অনুষ্ঠানে সাবেক সেনা সদস্যদের লেখা একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি জরুরি, তবে পরিবেশ নষ্ট করে শিল্প কারখানা নয়। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের সেমিনারে পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি। সে সময় নিরাপদ ও বাসযোগ্য সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতায় জোর দেন বক্তারা। আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে অতিবৃষ্টি আর বন্যার পানিতে ভাসছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। বাড়ছে পাহাড় ধস আর প্রাণহানি। নিরাপদ পানি, খাবার আর বাসস্থানের অভাবে যখন অবর্ণনীয় দুর্ভোগে বন্যা কবলিতরা, তখন সংকট নিরসনে রাজধানীতে ৩৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের আয়োজনে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শীর্ষক বিশেষ সেমিনার। আলোচনায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিবেশগত সংকট থেকে উত্তরণে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। পরিবেশ রক্ষার বিষয়টিকে একটি সংস্কৃতি হিসেবে দেখা উচিত বলে আমি মনে করি। যখন আমরা এই জনসম্পৃক্ততা অর্জন করতে পারবো, তখনই আসলে সত্যিকারের যে পরিবেশ রক্ষা, সেই রক্ষায় আমরা এগিয়ে যেতে পারব। জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে এই জলবায়ুজনিত যেসব দুর্যোগ, এই দুর্যোগের জন্য একটা আলাদা তহবিল, আলাদা বাজেট রাখা খুবই জরুরি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আইন বা সরকারি নীতির পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও অংশগ্রহণে জোর দেন পরিবেশ মন্ত্রী। সরকার পরিবেশ, বন, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে জাতীয় অগ্রগতির পর্যায়ে নিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত, সেটা যেন কমিয়ে আনা যায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলাবদ্ধতা, নদী ভাঙন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি সহ জলবায়ু বিরূপ প্রভাব থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় টেকসই পরিকল্পনায় তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, তাই তো লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা তাদের। আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। ঢাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক জনপদ সোনারগাঁও শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত
সোনারগাঁওয়ের প্রকৃতিকে সবুজের সমারোহে সাজাতে গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। বর্ষার বিরূপ আবহাওয়ার মাঝেও কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় বৃক্ষায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যদি ঘনবসতি এলাকায় এবং রাস্তার দুধারে বৃক্ষরোপণ করি, এই বৃক্ষের মাধ্যমে কিন্তু আমাদের এই বায়ু দূষণ 30% কমে যায়। আমরা যে পরিমাণ বায়ু দূষণে আমরা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এবং বড় বড় শহরে আমরা নানা রোগে ভুগছি, তার থেকে যদি আমাদেরকে ভালো রাখতে চাই তাহলে যত বেশি পারি আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ করতে হবে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার শিক্ষার্থীদের। গাছকে যত্ন করে রাখবো, গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাকে মাটি দিয়ে লাগাবো, ফুল দেয়, ফল দেয়। বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আসেন আমরা সবাই গাছ লাগাই, অক্সিজেন নেই, উপকার পাই। সবাইকে উদ্বুদ্ধ করব বেশি বেশি গাছ লাগানোর জন্য। প্রকৃতি যদি আমাদের অকৃত্রিমভাবে সবকিছু খোলা হাতে না দিয়ে দিত তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কিছু করতে পারতাম না। বিভিন্ন ফলের গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এগুলো তোমরা রোপণ করবে। তো আমরা সবাই গাছ লাগাবো, গাছের যত্ন নেব এবং গাছের যত্ন নিয়ে আসলে নিজেদের জন্যই। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। উপহার হিসেবে দেন, গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু। গাছ দেখবেন আপনার সন্তানের চাইতে বেশি ভালো লাগবে। যখন আপনি দেখবেন যে আপনার গাছটা বড় হয়েছে, হঠাৎ করে এসে একদিন দেখবেন আপনার সন্তান বড় হইলে যতটা ভালো লাগে এর চাইতে বেশি ভালো লাগবে অবশ্যই গাছ লাগালে। গাছ কিনে নিয়ে হে অনুরাগী কেন? গাছ কিনলে আমি সেই ফুলও পাবো, কাঙ্ক্ষিত ফুল, সাথে পাবো ফল, ছায়া আর জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য সেই অক্সিজেন। বাংলাদেশকে বসবাসযোগ্য রাখার জন্য উনি যে চিন্তা করেছেন, সেই চিন্তা থেকে উনি প্রতি বছর লক্ষ লক্ষ বৃক্ষ সারা বাংলাদেশে রোপণ করে থাকেন। উনি হলেন মকিত মজুমদার বাবু। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে বৃক্ষায়ন আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন লেবু জাহিদ নামে সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও ন্যায্য মূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ সহ স্থানীয় কৃষকদের দাবি, সরকার যদি লেবু রপ্তানিতে কার্যকর উদ্যোগ নেয় তবে এই গ্রামীণ অর্থনীতি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখতে পারবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় তামাট গ্রাম। এই গ্রামেরই এক সময়ের সহায় সম্বলহীন যুবক জাহিদ হাসান আজ এক বিশাল কৃষি সাম্রাজ্যের মালিক। গ্রামের বিভিন্ন স্থানে 65 থেকে 70 বিঘা জমিতে ছড়িয়ে দিয়েছে তার কৃষি উদ্যোগ। মাল্টা সহ অন্যান্য ফলের পাশাপাশি তার সবচেয়ে বড় সাফল্য এসছে লেবু চাষে। আমি ঠিক মতো খাবার পাইতাম না, খুব কষ্টে চলতাম। তারপরে আমি ফসলের দিকে আগাইলাম, শ্রম দিয়েছি স্যার, আমি পরিশ্রম করে সবকিছু হয়েছি। এখন তোমার কতটুকুর ভিতরে চাষবাস? 65 বিঘা হবে স্যার, এখন আছে। আর শুরু করছিলে কত দিয়ে? শুরু করছি তো আর 1 বিঘারও কম হবে। লেবু চাষের কল্যাণে তিনি আজ লেবু জাহিদ নামে পরিচিত। প্রতি বছর লেবুর বাম্পার ফলন হলেও শুধু স্থানীয় বাজারের উপর নির্ভর করে বড় স্বপ্ন দেখা কঠিন। তাই তার লক্ষ্য এখন আন্তর্জাতিক বাজার। লেবু ভালো হয়, আবার দেখা যায় বাজারে খায় না আপনার। ওই টাইমে চাষিরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাইরের দিকে গেলে বাইরে কিন্তু একটা লেবুর অনেক দাম স্যার। এটা প্রধানমন্ত্রীর সাথে একটু আলোচনা করবে। চাষি বাঁচলে তো দেশ বাঁচবো। এটা স্যার আপনার কাছে আমার আবদার রইল, এটা তার কান পর্যন্ত পৌঁছে দিন। শহরের একজন উদ্যোক্তা রাষ্ট্রের সব সুযোগ সুবিধা পান, গ্রামের একজন প্রান্তিক কৃষকের হাতে তা যেন স্বপ্নের মতো। জাহিদ প্রমাণ করেছেন, মাটির প্রতি ভালোবাসা থাকলে যে কোনো বাধাই জয় করা সম্ভব। একসময় ছিলেন দিনমজুর, কিন্তু আজ বহু মানুষের কর্মসংস্থানের উদ্যোক্তায় পরিণত হয়েছেন। কোনো প্রাতিষ্ঠানিক সনদ নয়, দৃঢ় মনোবল, একাগ্রতা, কৃষির প্রতি ভালোবাসা, অনুরাগ সব কিছু আজ তাকে এখানে পৌঁছেছে।
তার আবেদন, প্রধানমন্ত্রী যদি এই তরুণ উদ্যোক্তাদের ফসলগুলো বিদেশে রপ্তানি করতে পারে তাহলে তাদের ভাগ্যের আরও খানিকটা পরিবর্তন হওয়া সম্ভব। ময়মনসিংহের ভালুকার তমার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে নেট দুনিয়ার খবর। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেলফি তোলার ভিডিও। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর আবহ তৈরি হয়। সে সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজ এর সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সেলফি তোলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ট্রাম্পকে হত্যার চেষ্টা হলে ইরানে ১,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি, ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে না দিলে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানের জন্য প্রস্তুত করে রাখা ১,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই হুমকি দিয়ে তিনি আবারও বলেছেন ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে হামলায় ধ্বংস হওয়া ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দিলে কোনো শান্তি চুক্তি হবে না। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানকে জমকালো সংবর্ধনা দিয়েছে লেডিস ক্লাব। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য এই গুণীজনকে আজীবন সদস্য করে নিয়েছে ক্লাবটি। জাকিয়া আক্তারের রিপোর্ট। সঙ্গীতের প্রায় সব শাখায় যিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান, যার কণ্ঠে রয়েছে ক্লাসিক্যাল, পল্লীগীতি, নজরুল সঙ্গীত ও আধুনিক সহ সব ধরনের গান। সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রকে লেডিস ক্লাবের সংবর্ধনা। বর্ণিল আয়োজনে গুণী এই শিল্পীর জনপ্রিয় গান গেয়ে শোনান লেডিস ক্লাবের সদস্যরা। বিশিষ্ট জনেরা বলেন ফেরদৌসী রহমানের সঙ্গে তাদের রয়েছে আত্মার সম্পর্ক। কারণ আমি চাচ্ছিলাম যে ফেরদৌসী রহমানকে সম্মান দেওয়া না, তো আমাদের নিজেদেরকেই একটা সম্মানিত করা। এই পরিবারটার সঙ্গে কেমন জানি একটা বাংলাদেশেরই আমার মনে হয় একটা আত্মার সম্পর্ক আছে, যেহেতু ভাটিয়ালি ভাওয়াইয়া গান এখান থেকে এসছে। ময়না আদর করে ডাকি, খুব সুন্দর সুন্দর শাড়ি পরছে আর ফুল লাগাচ্ছে, টিপ লাগাচ্ছে। আমি ভাবছি যে একদিন আমি বড় হয়ে আমিও এরকম হব। এই যে একটা রোল মডেল স্বপ্ন ওনাকে দেখে। দীর্ঘ সঙ্গীত জীবনে সবার ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন বলে জানালেন এই গুণী শিল্পী। আল্লাহর কাছে সবসময় শুকর করি যে আল্লাহ আমি না চাইতেই এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা পেয়েছি যে আমি বলে শেষ করতে পারবো না। কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমানকে আজীবন সদস্য করেছে লেডিস ক্লাব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাজশাহীতে ক্যাশলেস রাজশাহী শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে পূবালী ব্যাংক। শনিবার হোটেল গ্র্যান্ড রিভার ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী অঞ্চলের 14টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান সহ অন্যরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: হারারেতে তৃতীয় ওয়ানডেতে 200 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ। 2 টাইগার ওপেনার সৌম্য তানজিদ তামিমের চমৎকার সূচনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। ফিফা বিশ্বকাপে চলছে কোয়ার্টার ফাইনালের খেলা। জিতলেই মিলবে সেমির টিকিট। সেই লক্ষ্যে আজ শনিবার দিবাগত রাত 3টায় মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ নরওয়ে। ইংল্যান্ড বনাম নরওয়ের লড়াই ছাড়িয়ে মাঠে দেখা মিলবে হাল্যান্ড কেইন দ্বৈরথ। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। কানসাস সিটিতে দলটির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 7টায়। শক্তির বিচারে আকাশী নীলরা এগিয়ে থাকলেও চমক দেখাতে পারে ইউরোপের দেশটি। বিশ্বকাপের মঞ্চে শেষ 2 দেখায় দুটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। দর্শক, হারারেতে তৃতীয় ওয়ানডেতে 200 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ। 2 টাইগার ওপেনার সৌম্য তানজিদ তামিমের চমৎকার সূচনা। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 153 রান। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যায় লাখো মানুষ পানিবন্দী। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বিশ্বকাপ ফুটবলের শেষ 2 কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নরওয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনা সুইজারল্যান্ড। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সম্প্রচার। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হওয়ায় জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বলছে ছাত্রদল। সংগঠনের অনেকের প্রাণ উৎসর্গ। সোনারগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততায় সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা। এবং বিশ্ব বাজারের সরকারি উদ্যোগে লেবু রপ্তানিতে স্থানীয় কৃষকদের দাবি। বৈদেশিক মুদ্রা অর্জনে গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকার সম্ভাবনা।